আচ্ছা, এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? এই যে তুল্য ভর, তুল্য সংখ্যা, মানে যতগুলা তুল্য সংখ্যা শিখছিস, সমস্যা মনে হয়েছে? আছে কিছু না, থাকলে বল, হয়তো আমরা পরের তুল্য সংখ্যাতে যাবো আর কি। ক্লিয়ার হয়েছে সব। আচ্ছা, আমরা আমাদের আরেকটা তুল্য সংখ্যা বাকি ছিল, যেটা হচ্ছে গেলো আমাদের জারক বিজারক রিলেটেড তুল্য সংখ্যা। এটা এইখানে পাবি না, যখন তুই জারণ বিজারণ পড়বি টপিকস, সেইখানে যা পাবি। তারপরে আমি এখানে লিখে দিই, যেহেতু রুলস সব একসাথেই থাকলো, পরে শুধু জাস্ট খাতা পেজ উল্টায় দেখলেই হবে। তো এটা হচ্ছে যে জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা। জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা। আচ্ছা, জারক বিজারক ব্যাপারটা কি? যে ইলেকট্রন গ্রহণ বর্জন, যে ইলেকট্রন বর্জন করবে তাকে আমরা বলবো বিজারক, বিয়োগ করে দিতেছে ইলেকট্রন। আর জারক মানে হচ্ছে সে গ্রহণ করবে ইলেকট্রনটা। তো এই ক্ষেত্রে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা তোকে কাউন্ট করতে হবে। গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, তুই এটা এমনে বুঝবি না, তোকে আলাদা করে একটা চার্ট মুখস্থ রাখতে হবে। চার্টের ভেতরে পরিবর্তিত রূপ এবং সেইখান থেকে পরিবর্তিত জারণমান সহ এই হিসাবটা করতে হবে। তাহলে 6 নাম্বার আমরা আপাতত শুধু রুলস লিখে দিতেছি। এরপরে আমি তোদেরকে বই থেকে কিছু পরিবর্তিত রূপ পড়া দিব। তারপরে সেখান থেকে জারণমান নির্ণয় করে তারপরে এই তুল্য সংখ্যাটা অ্যাকচুয়ালি তখন সেখানে ভালো মতো বুঝতে পারবি। আচ্ছা, তারপরে আমি হালকা পাতলা দেখাই দিতেছি, এটা নিয়ে আরেকদিন ক্লাস হবে ডিটেলস। জারক বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা ইন্টু ওই যৌগে ওই মৌলের সংখ্যা, ইন্টু ওই যৌগে ওই মৌলের সংখ্যা। হুম। আচ্ছা, এটাকে যদি শর্টকাটে পড়স তাহলে এইভাবে মনে রাখবি যে জারণ মানের পার্থক্য, জারণ মানের পার্থক্য ইন্টু ওই মৌলের সংখ্যা, ইন্টু ওই মৌলের সংখ্যা। তো আমাদের কিছু কমন কমন জারক বিজারকের তুল্য সংখ্যা মুখস্থ রাখাই ভালো, তারপর আমরা একটু বের করে দেখাচ্ছি কিভাবে হয়। যেমন KMnO4, এইখান থেকে এটার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+। এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7। যদি না বুঝিস তাহলে টোটাল যৌগের জারণ মান কিভাবে বের করতে হয় 9-10 এর কনসেপ্ট থেকে আমরা যদি একটু বের করি, যে অক্সিজেনের -8, এখানে পটাশিয়ামের +1, তাহলে এখানে +7 হলে এই যে -8 = 0 হবে। আচ্ছা, এক কাজ করি, এইটা আসলে এইখানে না পড়ায় এখানে পড়াইতে গেলে তাহলে আবার জারণ জারণ সংখ্যা সম্বন্ধে আবার এক্সট্রা করে বলতে হবে। আমি আপাতত কয়েকটা বলে দিই, এগুলা কিছুটা মুখস্থ রাখ। তারপরে হচ্ছে আলাদা করে যখন আমরা ক্লাস নিব জারণ মানের পরিবর্তন দেখাই দেখে নিব না। যেমন KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, FeSO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এটা কিন্তু ওই যে FeSO4 ওই যে লবণ দিয়েও বোঝা যায়, FeSO4 ওই সেন্সে কিন্তু নিয়ে আসা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে জারক বিজারকের সেন্সে আনতে হবে। জারক বিজারকে এই তুল্য সংখ্যা কিন্তু 1। তুই যদি ওই লবণ দিয়ে বিবেচনা করস তাহলে কিন্তু এটা +2 আসবে। আর তুই যদি এনে 2 বসাস তাহলে কিন্তু ভুল। ব্যাপারটা কি বুঝছিস? ওই সেন্সে কিন্তু নিয়ে আসা যাবে না যে ফেরাস সালফেট তো একটা লবণই হয়, তাহলে মানে একটু নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। তাহলে আবারও বলতেছি যে এখানে যখন আমরা জারক বিজারক সেন্সে পড়বো, তখন আমাদের তুল্য সংখ্যাটা হচ্ছে ওই জারণ মানের পার্থক্য থেকে নিয়ে আসতে হবে। আপাতত এগুলো দিতেছি, এগুলো একটু মনে রাখবি তাহলেই হবে। FeSO4, আচ্ছা, H2C2O4, হ্যাঁ এটা আমাদের কমন পড়ছে যে এটা আমাদের অক্সালিক অ্যাসিড, এই হিসাবে এটা 2। তারপর হচ্ছে আমাদের H2S, এটাও আমাদের 2। তারপর হচ্ছে তোর SnCl2, এটা হচ্ছে তোর 2। আর পটাশিয়াম আয়োডাইড, এটা হচ্ছে তোর 1। এই কয়েকটা একটু আপাতত মনে রাখবি আর কি, তাহলেই হবে। বিশেষ করে আর কি প্রথম দুইটা মনে রাখলেই সবচেয়ে মানে কমন বেশি পাবি আর কি। এই প্রথম দুইটা, একটা হচ্ছে KMnO4 আর একটা হচ্ছে K2Cr2O7। ওকে।
ঠিক আছে। আচ্ছা, এবার আয় যে নর্মাল ঘনমাত্রা তাহলে কি ছিল আমাদের, একটু আমরা একটু মনে করে আসি তাহলে। নর্মালিটি কি ছিল? নর্মালিটি কি ছিল? ওকে, এই যে দেখ নর্মালিটি। নর্মালিটি কি ছিল? যে আমরা একটা দ্রবণ নিব, সেই দ্রবণের আয়তন কত হবে? 1 লিটার। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের তুল্য ভর, দ্রবীভূত দ্রবের কি ভর? তুল্য ভরকে ওই দ্রবের কি বলে? নর্মালিটি বলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিছু প্রশ্ন আসে এরকম। আচ্ছা, প্রশ্নর আগে ওই যে নর্মাল দ্রবণের ঘনমাত্রা তাহলে কত হবে বলতো দেখি। নর্মাল দ্রবণের ঘনমাত্রা কত হবে? এক হবে। হ্যাঁ, নর্মাল দ্রবণের ঘনমাত্রা কিন্তু 1 নর্মাল হবে। আর নর্মালকে আমরা এই যে এন দ্বারাই প্রকাশ করবো আর কি, বা এটাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু একক কিন্তু এন, এটাকে এস এন দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, নর্মাল তাহলে সেমি নর্মাল কত হবে? 0.5 এন। 0.5 এন। আচ্ছা, তাহলে সেন্টি নর্মাল? 0.01। হ্যাঁ, তাহলে সেন্টি নর্মাল হচ্ছে 0.01 নর্মাল। আচ্ছা, এবার তোকে প্রশ্ন করা হলো, তুমি কিভাবে সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর 1 নর্মাল দ্রবণ প্রস্তুত করবে? হ্যাঁ, তুমি কিভাবে সালফিউরিক অ্যাসিডের 1 নর্মাল দ্রবণ প্রস্তুত করবে? তাহলে তোকে কি করতে হবে দেখ তো, তোকে যেহেতু নর্মাল দ্রবণ প্রস্তুত করতে বলছে, তাহলে তোর তো ওই সংজ্ঞা অনুযায়ী এই ব্যাপারটা চিন্তা করতে হবে যে সংজ্ঞা অনুযায়ী কি আসতেছে। আমি সংজ্ঞা অনুযায়ী আবার একটু বলে দেই, যে প্রতি লিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কতটুকু আছে সেটুকু তোকে নিতে হবে না? যেমন মোলারিটি যদি সংজ্ঞা পড়তি, তাহলে তাহলে কি বলতি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত আছে, সেটাই তোর মোলার দ্রবণ। তাহলে অত মোল দ্রবণ নিয়ে তোকে কি করতে হইতো? ওই দ্রবণ তৈরি করতে হইতো। তাহলে এখানে 1 নর্মাল দ্রবণ তোকে প্রস্তুত করতে হবে। তাহলে তুই কি করবি? প্রতি লিটার দ্রবণে 1 নর্মাল দ্রব দ্রবীভূত করতে হবে, এই কথাটা যদি লিখে রাখোস তাহলে কিন্তু নাম্বার পাবি না। তাহলে কি করতে হবে এখানে? নর্মাল দ্রবণ বলতে আমরা কি বুঝতেছি দেখ তো। নর্মাল ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? নর্মাল ঘনমাত্রা আমরা বলতে বুঝি উপরে কি দ্রবের কি তুল্য ভর, উপরে দ্রবের কি ভর নিতে হবে? তুল্য ভর। আর নিচে কি নিতে হবে? দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন কত নিতে নিতে হবে? 1 লিটার নিতে হবে। তাহলে তোকে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের 1 নর্মাল দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, তাহলে তোকে লিখতে হবে যে সালফিউরিক অ্যাসিডের 1 নর্মাল দ্রবণ প্রস্তুত করতে কি লিখতে হবে? নির্দিষ্ট তাপমাত্রায়। কেন নির্দিষ্ট তাপমাত্রায়? যেহেতু আয়তন আছে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কতটুকু তুল্য ভরটা কত বল? সালফার গ্যাসের তুল্য ভর কত? 50। হ্যাঁ, এই কথাটা বলতে হবে। 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড কি করতে হবে? দ্রবীভূত করতে হবে। ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে তুই 1 নর্মাল দ্রবণ প্রস্তুত করবি। তার মানে তোকে যেটাই বলুক সেই ক্ষেত্রে তোর দ্রবের পরিমাণটা ভর এককে কনভার্ট করতে হবে। তাহলে আম, তোকে যদি প্রশ্ন করা হয় এরকম, দেখি তোরা এবার আনসারটা দিবি। হ্যাঁ, যে 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? দেখি তো আনসার লিখতো। দেখি তো আনসার দে তো তোরা। আমি কিন্তু এবার নর্মাল বলি না, আমি কিন্তু এবার মোলার দ্রবণ বলছি, যে 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে।
এইটা কি এমন হবে যে হচ্ছিল কি বলে, যে বল। হচ্ছিল মানে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 3 মোল, মানে 0.3 মোল দ্রবণ প্রস্তুত করতে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে হচ্ছিল 0.3 মোল দ্রবীভূত করতে কেন হবে। মোল কেন? আমি তো বলছি মোল নিয়ে আসা যাবে না। ভর ভর নিয়ে আসতে হবে। গ্রাম আনতে হবে। হ্যাঁ, গ্রামে আনতে হবে, হ্যাঁ। গ্রামে আন। তুই তো পরীক্ষার হলে মোল নিয়ে আসবি কি? তুই পরীক্ষার, সরি, পরীক্ষা বলে ল্যাবে কি তুই মোল কাজ করতে পারবি? ল্যাবে কিন্তু তোকে মোলে কনভার্ট করতে হয়, কিন্তু কাজ কিন্তু করতে হয় ভর দিয়া। তুই ল্যাবে ওজন কিভাবে নিবি? ওজন তো তুই ভরেই নিবি। তোকে এটা ল্যাবের ভিত্তিতে চিন্তা করতে হবে। কত হবে? 1 লিটার তো মানে কতটুকু, কত গ্রাম নিতে হবে? কিভাবে ভর কিভাবে বের করতে হবে? 19-এর সূত্র শিখছিলি না, ডাব্লিউ সমান সমান এস এম ভি? ভুলে গেলে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবি, ডাব্লিউ সমান সমান এস এম ভি। ভিটা 1 লিটার ধরে নিবি, তাহলেই হবে। কত হবে? দেখ, আমাদের এস এর ভ্যালু বলে দিছে 0.3। এম কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। আর প্রতি লিটার দ্রবণ বলে দিছে না, তার মানে ওয়ান কত আসে? 29.4। হ্যাঁ, এইটা হবে। এই লাইনটা লিখতে হবে 29.4 গ্রাম। তার মানে আমি এই লাইনটা লিখে দিব যে সালফিউরিক অ্যাসিডের 0.3 মোলার দ্রবণ প্রস্তুত করতে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 29.4 গ্রাম কি দরকার? H2SO4 প্রয়োজন। তোরা কি বুঝতে পারছস এখন কি লিখতে হবে অ্যাকচুয়ালি? হ্যাঁ। তাহলে এখন তোরা টাস টাস করে বলে দিবি যে HCl এর 1 মোলার ও 1 নর্মাল দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। হুম। ওই যে হচ্ছিল HCl এর 1 মোল, মানে 1 মোলার ও 1 নর্মাল দ্রবণ প্রস্তুত করতে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 36.5 গ্রাম হচ্ছিল HCl দ্রবীভূত করতে হবে। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু লেখা কিন্তু ওই একই রকম। এখানে যদি বিবেচনা করস তাহলে লেখা কিন্তু ওই একই রকম। তাহলে কি করতে হবে? শুধুমাত্র যে এখানে HCl এর কথাটা নিয়ে আসতে হবে, যে সুতরাং HCl এর 1 নর্মাল, আর কি যেহেতু 1 মোলারও বলছে, তার মানে 1 নর্মাল ও 1 মোলার, যেহেতু দুইটারই তুল্য ভর আর আণবিক ভর সেম হবে এর জন্য আমরা একসাথে লিখতে পারতেছি। ও 1 মোলার দ্রবণ প্রস্তুত করতে নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে কত এবার কত গ্রাম? 36.5 গ্রাম HCl দ্রবীভূত করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছস ব্যাপারটা? তাহলে আমাদের হ্যাঁ। নর্মাল ঘনমাত্রা মানে নর্মালিটিও শেষ। এইবার আয় হচ্ছে আমাদের নতুন টার্ম, সেটা হচ্ছে শতকরা। শতকরা ঘনমাত্রা। শতকরাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করব।
এটা বলতে আমরা কি বুঝবো, প্রতি 100 ভাগে কতটুকু আছে অ্যাকচুয়ালি। তার মানে আমরা এটাকে বুঝবো কি, যে প্রতি 100 ভাগে, 100 ভাগ, আচ্ছা, যেটাই বলি না কেন, আমরা আমরা প্রতি 100 ভাগ বলি আর যাই বলি না কেন, আমাদের ঘনমাত্রা সমান সমান কি দাঁড়াবে? ঘনমাত্রা তো আমাদের উপরে সবসময় দ্রবই থাকবে, শুধুমাত্র ওই এক জায়গায় দ্রাবক ছিল আর বাকি সব জায়গায় কিন্তু আমাদের দ্রবণ বিবেচনা নিয়ে কিন্তু করতে হবে। তার মানে ঘনমাত্রা কিন্তু আসলে দ্রবণে কি পরিমাণ দ্রবীভূত থাকে সেটা বিবেচনা করতে হবে। যেহেতু শতকরায় বিবেচনা করতে হবে, শতকরা বলতে কি আমরা প্রতি 100 ভাগে বিবেচনা করব না, তাহলে এইটাই আমরা লিখবো যে তাহলে প্রতি 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রব, যত ভাগ দ্রব কি দ্রবীভূত থাকে, সেই পরিমাণকে শতকরা ঘনমাত্রা বলে। ব্যাপারটা কি বুঝছিস? কিছুই না, শতকরা মানে জাস্ট প্রতি 100 ভাগ। মোলারিটি বললে প্রতি লিটার দ্রবণে যত মোল, নর্মালিটি বললে প্রতি লিটার দ্রবণে মানে তুল্য ভর কতটুকু আছে। মোলালিটি যদি বলতো তাহলে কি হতো, প্রতি লিটার প্রতি কেজি দ্রাবকে, সেইখানে প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব। আর এখানে শতকরা বলাতে কি হয়ে গেল, প্রতি 100 ভাগে কি পরিমাণ দ্রব বা যত ভাগ দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রা। তো এই ঘনমাত্রাগুলোকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করি, তাহলে প্রকাশের বিভিন্ন পদ্ধতি, প্রকাশের বিভিন্ন পদ্ধতি, কি কি পদ্ধতি? আমরা শতকরাকে এক্স ধরে নিলাম, ধরলাম X%, X% W/V, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পদ্ধতি। W/V, X% আমাদের W/W, X% আমাদের V/V, আর সর্বশেষ হচ্ছে X% আমাদের V/W। এই প্যাটার্ন গুলো আমাদের বিবেচনা করতে হবে। তো সবগুলাই কিন্তু আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় বিবেচনা করব, সবগুলো আমাদের মানে, আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রা কখন বিবেচনা করব বলতো? সবগুলা বলতে এখানে কিন্তু সবগুলাতে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা হবে না। কোনগুলাতে নির্দিষ্ট তাপমাত্রা হবে একটু বলতো দেখি, কোন তো গুলাতে হবে আমাদের নির্দিষ্ট তাপমাত্রা হবে? আয়তন হ্যাঁ, গুলাতে। যেখানে যেখানে আমাদের আয়তন আছে সেইখানে কিন্তু আমাদের শুধু নির্দিষ্ট তাপমাত্রা হবে। তার মানে আমরা তাহলে এই আয়তন, এই আয়তন আর এই আয়তন, এই তিনটার বেলায় আমাদের কি বলতে পারি দেখতো, এই তিনটার বেলায় আমাদের কি ভি রিলেটেড ডাটা আছে না? যেহেতু ভি রিলেটেড ডাটা আছে, তাহলে আমরা এগুলাতে নির্দিষ্ট তাপমাত্রা কথাটা কিন্তু বলতে পারি। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে প্রথম ডাটা নিয়ে তাহলে আমরা কি বলতে পারি দেখো, W/V, তাহলে উপরে আমাদের কতটুকু দ্রব, কিন্তু আমাদের ওই যে ডাব্লিউ যেহেতু বলছি তার মানে গ্রামে বিবেচনা করতে হবে, আর নিচে যেহেতু দ্রবণ তার মানে প্রতি 100 ভাগে কিন্তু বিবেচনা করতে হবে। তাহলে 100 ভাগ বলতে আমরা সবসময় এখানে 100 ml বিবেচনা করব, আয়তনটাকে আমরা ml হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা, আচ্ছা নির্দিষ্ট তাপমাত্রা বললাম না, কারণ কি, যেহেতু আমাদের ভি আছে, আগেই বলে দিচ্ছি যে এইসব ভি আলা ডাটাগুলোতে আমাদের নির্দিষ্ট তাপমাত্রা লিখতে হবে। তাহলে আমরা সরাসরি বলে দিই যে এইখান থেকে যে প্রতি 100 ml দ্রবণে X গ্রাম দ্রব কি আছে, দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে পরেরটা তোরা ভাঙায় বলতো দেখি কি হবে। W/W প্যাটার্ন থাকলে কি হবে? কি হবে বল? প্রতি 100 গ্রাম হবে কি এখানে? হ্যাঁ, প্রতি 100 গ্রাম দ্রবণে X গ্রাম দ্রব দ্রবীভূত আছে। এরপর একটা মাইশা বল।
উম, প্রতি 100 লিটার এ দ্রবণে, 100 লিটার? না, 100 ml, সরি, 100 ml দ্রবণে x ml দ্রবীভূত আছে। হ্যাঁ, XML দ্রব দ্রবীভূত আছে। আর সর্বশেষটা কি হবে? প্রতি 100 ml দ্রবণে না, প্রতি এক্স 100 গ্রাম গ্রাম, না না, নিচে 100, ডাব্লিউ। 100 ml না, 100 গ্রাম, ও 100 গ্রাম। হুম। 100 গ্রাম হবে। 100 গ্রাম হবে, বাট উপরে ML হবে। ঠিক আছে, বুঝতে পারছিস? বুঝছিস? তাহলে যদি বল, বুঝে থাকিস তাহলে বল 98% সালফিউরিক অ্যাসিড বলতে কি বুঝো? আচ্ছা, এখন একটা বিষয় বলে দিই। যেহেতু পার্সেন্ট বললে পদ্ধতিগুলা কি কি হইতে হবে? এই যে হয় W/V, W/W, এরকম কিছু একটা হইতে হবে না? এইখানে কি কিছু বইলে দিছে? পার্সেন্টের পরে কি কিছু বলছে? না, যদি কিছু বলা না থাকে তাহলে W/V বিবেচনা করব। প্রথমটা। তাহলে কিছু বলা না থাকলে, কিছু বলা না থাকলে W/V বিবেচনা করব। হ্যাঁ, বল তাহলে কি হবে? তাহলে বিবেচনা করে নে। প্রতি 100 ml দ্রবণে হ্যাঁ, হচ্ছিল 98 গ্রাম তাহলে এখানে কি লিখতে সালফিউরিক। হবে? যে এত বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায়, এত বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 ml দ্রবণে কতটুকু? 98 গ্রাম H2SO4 কি আছে? দ্রবীভূত আছে। ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ। আর কোনো সমস্যা আছে শতকরা নিয়ে? না। নাইসা, শতকরা বুঝছিস? শতকরা কিন্তু এত কঠিন কিছু হ্যাঁ। না, জাস্ট প্রতি 100 ভাগে বিবেচনা করে নিলেই হবে। এবার আয় হচ্ছে ppm এককে ঘনমাত্রা কি? ppm, ppm এটা মানে কি? ppm এর ফুল মিনিং কি বলতো দেখি? পার্টস তাই আমি- পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, পার মিলিয়ন মানে কি? পার তো প্রতি, প্রতি। প্রতি হ্যাঁ, মিলিয়ন বলতে কি? 10 লক্ষ ভাগে। মিলিয়ন মানে কত লক্ষ? 10। হ্যাঁ, 10 লক্ষ ভাগে এটা। ঠিক আছে, পার্টস মানে তো পার্টস মানে ভাগ বুঝায় আর কি। তাহলে প্রতি 10 লক্ষ ভাগে এই ব্যাপারটা বোঝা যাবে। যেমন শতকরা বলার সাথে সাথে তুই কত বুঝে নিছস? কত ভাগে? 100। প্রতি 100 ভাগে বুঝে নিছস যেরকম, তাহলে ppm বলতে তুই কত বুঝে নিবি? 10 লাখ। 10 লাখ। 10 লাখকে যদি আমি এই সংখ্যায় কাউন্ট করি তাহলে এটাকে কি আমি 10⁶ বিবেচনা করতে পারবো না? অথবা 10⁶ ভাগে। ব্যাপারটা কি বুঝছিস? তাহলে যদি বুঝিস, এখানে ওই ঘুরে ফিরে একই কনসেপ্টে আসবে, দ্রব বাই দ্রবণ কনসেপ্টে আসবে। ঠিক আছে, ওই একই কনসেপ্টে আসবে। যেহেতু ওই আয়তন ভিত্তিকই গণনা করা হবে, তাহলে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় কাউন্ট করব। ওইখানে ওই যে W/V প্যাটার্নই কাউন্ট করা হবে আর কি, W/V প্যাটার্ন। তাহলে আমরা সরাসরি তাহলে বলে দেই নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে কি হবে? সংজ্ঞাটা কি হবে বলতো দেখি, তাহলে দেখি তো একটু বলতো বুঝে বুঝা। জাস্ট 100 ভাগের জায়গায় কি লাগাই দিবি? 10 লক্ষ বা 10⁻⁶। হ্যাঁ, প্রতি 10 লক্ষ ভাগে। তাহলে 100 ভাগের জায়গায় শুধু 10 লক্ষ ভাগে বলবি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 10 লক্ষ ভাগে
10 লক্ষ ভাগ দ্রবণে, প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণে কি বলতে হবে, যে পরিমাণ বা যত ভাগ, যে পরিমাণ দ্রব কি থাকবে, দ্রবীভূত থাকে, তাকে পিপিএম ঘনমাত্রা বলে। ব্যাপারে কি বুঝছিস? একটু লক্ষ্য কর, বুঝছি। এইখানে কিন্তু ওই যে যখনই তোর শতকরা থেকে আসতেছে কাউন্টিং গুলা, প্রতি 10 লক্ষ ভাগ বা 100 ভাগ, তখনই তোর প্রত্যেকটা আয়তন তোর এমএল এ কাউন্ট করতে হবে, প্রত্যেকটা আয়তন এমএল এ কাউন্ট করতে হবে। তাহলে এইখানে এই যে তোকে যদি বলা হয় যে উম, যে সোডিয়াম কার্বনেটের পিপিএম এককে ঘনমাত্রা, তোকে যদি এইভাবে বলে দিল পিপিএম ঘনমাত্রা 2.5 পিপিএম, বলতে কি বুঝো, কি বুঝবি বলতো? নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছিল প্রতি 10 লক্ষ ভাগ, মানে ভাগ, তাহলে এখানে কি মানে 10⁶ ml দ্রবণের কথাটা বলতে হবে না? যেহেতু কিছুই বলা হ্যাঁ, নাই, তার মানে আমরা কি ডাব্লিউ/ভি প্যাটার্ন চিন্তা করে নিব। কিছুই বলা নাই, তার মানে আমরা এখানে কি চিন্তা করে নিব, ডাব্লিউ বাই ডাব্লিউ। ভি প্যাটার্ন। তাহলে ডাব্লিউ/ভি প্যাটার্ন যেহেতু আছে, তার মানে আমরা কি বলতে পারি, আমরা নির্দিষ্ট তাপমাত্রায় লেখলাম, লেখার পরে জাস্ট আমাদের মূল লাইনটা হবে কি, যে 10⁶ দ্রবণে 2.5 গ্রাম কি, 2.5 গ্রাম সোডিয়াম কার্বনেট কি আছে, দ্রবীভূত আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি যদি পিপিএম এর জায়গায় যদি পিপিবি ও লিখতাম, পিপিবি, পিপিবি বললে হয়তো 10⁹ বিলিয়ন। ঠিক আছে, 10⁹ একই সিস্টেমে আসতো হুবহু। জাস্ট কি লিখতি, যে 10⁹ দ্রবণে 2.5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। মাইশা কি বুঝছিস? মাইশা, ঘুমায় পড়ছিস? না। বুঝছিস হ্যাঁ, ব্যাপারটা? বসছি। তাহলে পিপিটি যদি আসতো তাহলে কি হইতো বলতো, পিপিটি, পার পিপিটি মিলিয়ন। হচ্ছে 10⁻12। ট্রিলিয়ন হইতো। হ্যাঁ, ট্রিলিয়ন হচ্ছে 12-এ আসে আর কি। তাহলে মিলিয়ন হচ্ছে 10⁶, বিলিয়ন আসলে 10⁹, আর ট্রিলিয়ন আসলে 10⁻12। ওকে, বুঝছিস? এবার খেলা শুরু হবে অন্য জায়গায়। অ্যাকচুয়ালি পিপিএম কে আমরা আরেকটা ভাবে প্রকাশ করি, পিপিএম কে আমরা মিলিগ্রাম, মাইক্রোগ্রাম এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। যেমন এইখানে আমরা কিভাবে প্রকাশ করছি, দেখ তো, ডাব্লিউ/ভি মানে কি, গ্রাম পার এমএল এ প্রকাশ করছি না? হ্যাঁ, এই যে এখানে 10⁶ ml, আর আমরা কি গ্রামে প্রকাশ করছি না? এটাকে আরেকটা ভাবেও প্রকাশ করা যায়। তো এর জন্য আমাদের একটু বিস্তারিত পড়তে হবে। সময় যদি কুলায় আমরা শেষ করবো, হ্যাঁ সময় কুলাবে, 4 মিনিট আছে আমাদের, সময় কুলাবে। অ্যাকচুয়ালি পিপিএম, পিপিবি, পিপিটি এগুলো আসলে খুব স্বল্প দ্রবণীয় যৌগের জন্য প্রযোজ্য। তার মানে আমরা একটু একটু লিখি যে স্বল্প দ্রবণীয়, খুব স্বল্প দ্রবণীয়, শুধু স্বল্প দ্রবণীয় না, খুব স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে, খুব স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে এই পিপিএম টার্মটা প্রযোজ্য, পিপিএমটা প্রযোজ্য। ঠিক আছে, মানে খুবই ক্ষুদ্র হিসাবকে বোঝায় এটা। তাহলে আমরা ব্যাপারটাকে এইভাবে কাউন্ট করব, যে পিপিএম এর আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করব, পিপিএম বিভিন্ন এককে প্রকাশ, পিপিএম এর বিভিন্ন এককে প্রকাশ, বিভিন্ন একক। প্রথম যে এককটা আমরা বললাম পিপিএম এর একদম নর্মাল একক, সেটা কি বললাম বলতো, দেখতো,
আমরা কি পড়ছিলাম, গ্রাম পার এমএল, এটা আসলে কতটুকুর জন্য পড়ছিলাম? 10⁻6 ভাগের বেলায় পড়লাম না গ্রাম পার এমএল? যে কতটুকু বলতে বোঝাচ্ছি কি 10⁻6 ভাগে কতটুকু আছে। কিন্তু আরেকটা এককে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় গ্রাম পার লিটার। যখন তুই গ্রাম পার লিটার, সরি সরি, গ্রাম পার লিটার না তো, মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, তাহলে দেখতো তুই কিন্তু চেঞ্জ করে ফেলেলি পরিমাণটা। উপরে ছিল কিন্তু গ্রাম পার লিটার, সরি গ্রাম পার এমএল, তুই চেঞ্জ করে কি নিয়ে আসলি, মিলিগ্রাম পার লিটার। তার মানে এখানে কি হবে বলতো, প্রতি লিটার দ্রবণে কিন্তু এসে বলবো ব্যাপারটা। বুঝছস? মানে ওটা মিলিগ্রাম হইলো গ্রামটা, আর হচ্ছিল এমএল টা লিটার হইছে। হ্যাঁ, লিটার হয়ে গেছে। আচ্ছা। বুঝছিস? মানে গ্রামটা মিলিগ্রাম হয়ে গেছে, এমএলটা লিটার হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আচ্ছা আমরা পরে আরেকটা দেখা, আরেকবার একসাথে বিবেচনা করি। আরেকটা আছে তোর মাইক্রোগ্রামে আসলে বিবেচনা করতে হয়, মাইক্রোগ্রাম পার এমএল, মাইক্রোগ্রাম পার এমএল, তিনটাই কিন্তু পরীক্ষায় আসে, তিনটাই পরীক্ষায় আসে, বিশেষ করে এমসিকিউ এ, মাইক্রোগ্রাম পার এমএল। ঠিক আছে, মাইক্রোগ্রাম পার এমএল। হ্যাঁ, যখন তুই মাইক্রোগ্রাম পার এমএল এ যখন আসতেছিস, তখন আবার কতটুকুর জন্য বিবেচনা করতে হচ্ছে বলতো? 10⁻6 প্রতি ভাগ। ব্যাপারটা কি বুঝতেছোস? একটু মাথা, মাথার ঘিলুটা একটু খাটা তো দেখি। যখন তোর প্রতি এমএলএ ব্যাপারটা আসতেছে, তখন কিন্তু ওই সংখ্যাটা ধরেই তোকে আগাইতে হবে। যেমন আমরা যদি শতকরায় বিবেচনা করতাম প্রতি এমএলএ, তাহলে আমি শতকরায় কত হইতো শেষ পর্যন্ত, 100 ভাগে, মানে 100 এমএলএ হইতো ব্যাপারটা, তাই হইতো না? তাহলে এখানে গ্রাম পার এমএল মানে কি, 10⁻6 এমএলএ কতটুকু আছে সেটা বিবেচনা করবি পিপিএম এ কনভার্ট করতে হলে। এটা বাদ দিয়া, এই যে মাঝখানেরটা বাদ দিয়া, কারণ মাঝখানেটা দেখে আমার কি গ্রাম পার এমএল আসছে না গ্রাম পার লিটার আসছে, সরি মিলিগ্রাম পার লিটার আসছে, এটা বাদ দিয়া, এটা যদি আমরা বাদ দিই, এটা আসলে স্পেশাল কেস, এটা বাদ দিলে শেষেরটাও দেখ, মাইক্রোগ্রাম পার এমএল। মাইক্রোগ্রাম পার এমএল মানে কি? মানে 10⁻6 ভাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10⁻6 ভাগে কতটুকু আছে আর কি। ওকে, তাহলে কিভাবে আসে এই একক গুলা, কিভাবে আসে তাহলে আমরা একটু দেখি। তাহলে পিপিএম এর বদলে তাহলে আমরা কয়টা একক লিখতে পারি বলতো? তাহলে পিপিএম বলতে তিনটা। আমরা তাহলে কয়টা এককে বুঝবো? তাহলে পিপিএম বলতে আমরা কিন্তু মিলিগ্রাম পার লিটার কেও বুঝবো, আবার মাইক্রোগ্রাম পার এমএল কেও বুঝবো। দেখ তো বুঝতেছিস কিনা। প্রথমটা তো এমনিই স্বাভাবিক, প্রথমটা তো এমনিই বুঝতেছিস, পরের দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্ট। আর 1 লিটার, এইটা